হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি শান্তনু মণ্ডল। এসএম কনস্ট্রাকশন চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে ভিডিওটি নিয়ে আলোচনা করব আমার এই ছোট্ট চ্যানেলটিতে, সেটি বিল্ডিং সংক্রান্ত একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। ভিডিওটি এমনভাবে আমি উপস্থাপন করব যাতে তোমাদের কাছে সহজেই বোধগম্য হয়। ভিডিওটিতে আমি আজকে দেখাবো বিল্ডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেটা ফুটিং কীভাবে কনস্ট্রাকশন করা হয়, ফুটিং কীভাবে কাস্টিং করা হয়। এই কাস্টিং পদ্ধতিটা খুবই একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি। আমি জাস্ট আজকে যেইটুকুনি আলোচনা করব সেটা হচ্ছে, নর্মালি যেসব ফুটিং দেখা যায় তা আইসোলেটেড ফুটিং হয়ে থাকে। অর্থাৎ আইসোলেটেড ফুটিং মানে সিঙ্গেল ফুটিং থেকে সিঙ্গেল কলাম উঠছে, এরকম একটা বিষয়। এক্ষেত্রে যে ট্র্যাপিজয়েডাল আইসোলেটেড ফুটিংটি কাস্টিং করা হয় তা হলো নিচে একটা মোটা ফ্ল্যাট ঢালাই করে উপরের পোর্শনটাই হঞ্চ করে ঢালাই করা হয়। অর্থাৎ উপরে একটা নির্দিষ্ট স্লোপ করে ঢালাই করা হয়, ঠিক যেমন ছবিতে দেখতে পাচ্ছেন। কিন্তু সচরাচর এমন সুন্দর করে বা নিয়ম মেনে কাস্টিং করা হয় না। মানে উপরের হঞ্চ বা স্লোপ পোর্শনটি কাস্টিং করা হয়ে থাকে না। অনেক ক্ষেত্রে মিস্ত্রিদের নেগলিজেন্সির জন্য বা তাড়াহুড়ো করার জন্য হঞ্চ বা স্লোপটির কাস্টিং ঠিকঠাক করা হয় না, যেটা একদম ভুল কাজ। কখনো এটা মানা যায় না। ছবিতে যেমন দেখছেন অনেক সময় এমন করে কাস্টিং করে দায়সারা কাজ করা হয়। আরে বাবা, আপনি জানেন না এতে কত মারাত্মক ভুলটি আপনার বাড়ির জন্য করা হচ্ছে। আবার কখনো কখনো শুধু নিচের ফ্ল্যাট পোর্শনটি একটু মোটা করে ঢালাই করে দিয়ে চলে যায়। মিস্ত্রিরা বলে হঞ্চ না ঢাললেও চলবে, নিচের বেসটা মোটা ঢেলে দিয়েছি। আমার প্রশ্ন, কত মোটা ঢেলেছেন? 8 ইঞ্চি বা 9 ইঞ্চি, তার তো বেশি ঢালেননি। তাহলে বুঝুন কত ভুল করছেন। তাই বাড়ি যারা বানাচ্ছেন বা বাড়ি বানাবেন বলে ভাবছেন তাদের সচেতন করে বলছি, আপনারা কিন্তু কাস্টিং এমন করতে দেবেন না। তাতে মিস্ত্রির সাথে আগেভাগে কথা বলে নেবেন। একটু মশলা না হয় বেশি লাগবে, কিন্তু কাজটা খুবই ভালো হবে। আপনার বিল্ডিংটির জন্য তো বটেই, আপনিও ভবিষ্যতে অনেক চিন্তার থেকে মুক্ত থাকবেন। এখন ছবিতে যেমন দেখছেন ঠিক এইভাবেই কাস্টিং করুন। সঠিক পদ্ধতিতে কাজটা অবশ্যই করুন, এবং কাজ করাটা অবশ্যই জরুরি, নইলে বড় বিপদ আপনার জন্য অপেক্ষা করছে। এখন আমি আপনাদেরকে দেখাবো কেন সঠিক পদ্ধতিতে ঢালবেন, কেনই বা হঞ্চ বা স্লোপটি ঠিকঠাক ঢালা দরকার। চলুন। হ্যাঁ, হ্যালো বন্ধুরা। এখন আমি আপনাদেরকে দুটো পিকচার দেখাচ্ছি, পিকচার নম্বর 1 এবং পিকচার নম্বর 2। এই পিকচার নম্বর 1 এবং পিকচার নম্বর 2তে যেটা দেখতে পাচ্ছি, যে আমি যেটা আগেই বললাম, এই টাইপের আমাদের যে ফুটিংগুলো হচ্ছে, এরকম টাইপের যদি ফুটিং হয়ে থাকে সেক্ষেত্রে কী কী প্রবলেম হতে পারে। এক্ষেত্রে আমাদের যে ফেলিউর হওয়ার চান্সটা থাকে, 3টে কারণে ফেলিউর হয়। একটা হচ্ছে পাঞ্চিং শেয়ার ফেলিউর। 2 নম্বর হচ্ছে যেটা পাঞ্চিং শেয়ার ফেলিউর কী রকম হয় না, এই রকমভাবে যদি আমার এর মধ্যে লোডটা যখন আসে, লোডটা যদি একটু বেশি হয়ে যায়, ধরো আমি 2তলা বিল্ডিং করার জায়গায় আমি 3তলা বিল্ডিং করি, এর মধ্যে লোড বেশি চলে আসছে। সেক্ষেত্রে লোডটা যদি বেশি আসে, দেখা যায় যে এই জায়গাটায় ভেঙে গিয়ে এই জায়গাটায় কলামটা ঢুকে যাওয়ার চান্সটা বেশি হয়ে যায়। এই জায়গার পাঞ্চিংভাবে জাস্ট ঢুকে যায়। এই ক্ষেত্রে আমাদের বিশাল একটা প্রবলেম হতেই পারে বিল্ডিংয়ে। 2 নম্বর হচ্ছে, যদি আমি ওয়ান ওয়ে শেয়ার, এরপরে বলছে যেটা ওয়ান ওয়ে শেয়ার ফেলিওরের জন্য আমাদের একটা ফেলিওর, মানে সেটা জাস্ট এইভাবে একটা ফেলিওর হতে পারে। 3 নম্বরের কারণ হচ্ছে ফ্লেক্সিলার ক্র্যাক, যেটার কারণে আমাদের ক্র্যাক লেগে যায়। এই ফুটিংগুলোতে, এই জয়েন্টগুলোতে ফুটিং কলামের জাংশনে আমাদের ক্র্যাক লেগে যায়। অতএব এই 3টে কারণে আমাদের কিন্তু এই টাইপের যদি আমি ফুটিং করি, আমাদের কিন্তু এই 3টে ফেলিওরের কারণে আমাদের এইটা ফেলিওর হতে পারে। মেনলি 3টে। এবারে
এই তিনটে কারণ যদি যখন ফেল হচ্ছে তখন কি হচ্ছে, অনেক সময় এর মধ্যে এইরকম ডিফ্লেকশন হয়ে যায়। ডিফ্লেকশন হয়ে যাওয়া দেখা যায় বিল্ডিংটা বসে যাচ্ছে, ক্র্যাক, বিল্ডিংটা সেটেলমেন্ট হয়ে যাচ্ছে। বিল্ডিংয়ের আমাদের মোটামুটি 2 ইঞ্চি 3 ইঞ্চি পর্যন্ত সেটেলমেন্ট হতে পারে, সেই ক্ষেত্রে আমাদের ক্র্যাক লেগে যায়। অনেকে অনেক সময় কমেন্ট করে বা আমাদের জিজ্ঞেস করে কেন ক্র্যাক লাগলো। এই কারণ হতে পারে যে এরকম যদি একটা বেড প্রোভাইড করি, সেক্ষেত্রে বেডে যদি আমাদের যদি থিকনেস 7 ইঞ্চি বা 8 ইঞ্চি করলাম, সেক্ষেত্রে দেখা যায় এইটা বেডের মধ্যে সেই লোড, পিলারে যে লোডটা আসছে সেটা সহন করার ক্ষমতা তার কমে গেল। সেক্ষেত্রে কিন্তু অনেক সময় এই তিনটে কারণে ফেল হতে পারে বা ডিফ্লেকশনের বিল্ডিংটা বসে যেতে পারে। এইবারে যেটা আমি মেন পয়েন্ট আসবো, সেটা যদি দেখা যায় এই আমি একনোর পিকচারটাকে যদি আমি এরকম করি, আমি দেখালো আমি এইটাকে মোটা একটু ঢালাই করে দিলাম, যেটা 7 ইঞ্চি করেছিলাম সেটা আমি দেখালো 1.5 ফিট করে দিলাম, 1.5 ফিট করে দিলাম। তাহলে 1 ফিট 6 ইঞ্চি, তাহলে কী হবে, 1 ফিট 6 ইঞ্চি আমি যদি কাস্টিং করে দিই, তাহলে তো আমার বসার চান্স নেই। সেক্ষেত্রে পাঞ্চিং শেয়ার বা ওয়ানের শেয়ার বা ফ্লেক্সিবল ক্র্যাক এইসব আসার কোনো চান্স নেই। কিন্তু আপনারা অনেকেই বলবেন যে কেন আমি মোটা ঢালাই করবো, এক্ষেত্রে অনেক আমার কস্ট বেড়ে যাবে। হ্যাঁ, 100বার কস্ট বাড়বে। সেক্ষেত্রে আমি বলবো যে এই ট্র্যাপিজুয়াল ফর্মে আপনাকে কাস্টিং করতে, অর্থাৎ আপনি এই রকমভাবে একটা স্লোপ মেনটেন করে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি কাস্টিং করেন, এখানে একটা 7 ইঞ্চি বেড করেন, এখানে এইটাকে হাইটটা 10 ইঞ্চি করলেন, মানে প্রায় 17-18 ইঞ্চি করলেন, সেক্ষেত্রে দেখা যাবে যে এই জায়গায় আমার এইটা কংক্রিটটা আমার লাগছে না, তখন এটা ইকোনমিক্যাল হয়ে যাবে। অর্থাৎ আমি যদি এই জায়গাটাই আমি এবারে আসলাম 2 নম্বর পিকচারে, অর্থাৎ আমার যদি লোডটা যদি আসে, লোডটা 1 নম্বর লোডটা আমার এইভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে, এবার ডিস্ট্রিবিউট হয়ে ডাইরেক্ট আমার স্ট্রাইক করছে না। সেক্ষেত্রে ডিফ্লেকশন হওয়ার চান্সটা কিন্তু কমে যাচ্ছে। এক্ষেত্রে যেমন ডিফ্লেকশন হওয়ার চান্সটা বেশি ছিল, এক্ষেত্রে ডিফ্লেকশন হওয়ার চান্সটা কম। 2 নম্বর পাঞ্চিং শেয়ার আমার এখানে কাজ করছে না, যেহেতু আমার এখানে কংক্রিটের লোড ঢালাইটা থিকনেসটা মোটামুটি লাগভগ আমি 18 ইঞ্চি আমি দিয়ে দিলাম, বা 1 ফিট 6 ইঞ্চি যেটা যদি দিই, সেক্ষেত্রে আমাদের অনেকটা থিকনেস হয়ে যাচ্ছে, যে কারণে আমার এখানে কোনো সমস্যা হবে না, বা ওয়ানে শেয়ার বা ফ্লেক্সিবল ক্র্যাক এগুলো আসবে না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, এখানে যেহেতু তাহলে ডিফ্লেকশন হবে না, বা পাঞ্চিং শেয়ার বা ওয়ান শেয়ার ফ্লেক্সের ক্র্যাক আসবে না। এবারে এখানে যদি আমি জল যদি এর মধ্যে যে গ্রাউন্ড ফ্লোরে যে আমাদের ফিলিং হয়ে গেল, ফিলিং হওয়ার পরে এখানে যে জলটা যদি আসে চুঁচে, সেটা জলটা কোনোরকমভাবে এখানে প্রেশার ক্রিয়েট করবে না। এক্ষেত্রে প্রেশার ক্রিয়েট করে এখানে অনেক সময় ক্র্যাক লাগিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে। এখানে প্রেশার ক্রিয়েট করে ক্র্যাক লাগিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে, জলটা আমার অনেক সময় জলটা এসে এখানে অনেক সময় প্রেশার ক্রিয়েট করে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে আমি আপনাদেরকে বোঝাতে পারলাম, যদি আমি কম থিকনেস ঢালাই করি, সেক্ষেত্রে আমার কী কী সমস্যা হতে পারে। যদি বেশিভাবে ঠিকঠাকভাবে আমার ট্র্যাপিজুয়াল ফর্মে আমি এটা করি, তাহলে আমি কী কী সমস্যা থেকে আমি রেহাই পাবো। অর্থাৎ আমি আবার আরেকটা কথা, যে এখানে যে আমি এই কংক্রিটটা ঢালছিলাম, ঢালা দরকার পড়ছে না, সেক্ষেত্রে এটা অবশ্য একটা এই যে এই পার্টটা এটা ইকোনমিক্যাল হয়ে গেল, অর্থাৎ আমার অনেক কস্ট বেড়ে গেল। আমি বলছিলাম যদি এটা ঢেলে দিই, ডাইরেক্ট ঢালি, সে 1 ফিট 6 ইঞ্চি, সেক্ষেত্রে কিন্তু অনেকটা কিন্তু বেড়ে যাচ্ছে কস্ট। কিন্তু এক্ষেত্রে যদি আমি কংক্রিট ঢালাইটা যদি কম করি, মানে না করলাম, তাহলে আমার অনেকটা কমে যাবে, অর্থাৎ কস্ট আমার কমে যাবে, অর্থাৎ এটা ইকোনমিক্যাল। তাহলে আমি তোমাদেরকে বোঝাতে পারলাম কেন আমি এই পদ্ধতিতে ঢালতে মানা করছি, এই পদ্ধতি ঢালতে বলছি। এটা হচ্ছে সঠিক পদ্ধতি, এটা কিন্তু ভুল পদ্ধতি। যদি আমি বললেন যে আমি 1.5 ফিট বা প্রায় 300 350 400 450 পর্যন্ত আমি কাস্টিং করছি, তাহলে ঠিক আছে, মানা যায়। কিন্তু আমি দোতলা বিল্ডিং করার পর আমি 3 তলা করতে গেলাম, তখন কিন্তু এটা প্রবলেম হতেই পারে। লোড বেশি পড়লেই হয়তো অনেক সময় এই ফেলিওরগুলো হতে পারে। তাহলে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি এটাই বলতে চাইছি যে সচেতনভাবে কাজটা করা অবশ্যই প্রয়োজন। সচেতন হন, এই রকম ভুল কাজ করাবেন না বা করবেন না। সেক্ষেত্রে সমস্যা পরবর্তীকালে বিল্ডিংয়ের সমস্যা হতেই পারে। যাই হোক বন্ধুরা, আমি আর এই ভিডিওটি বাড়াচ্ছি না। এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে যতটা বোঝাতে পারলাম, আপনারা হয়তো বুঝলেন কেন আমি এইভাবে হঞ্চ ঢালবো, কেন এইভাবে আমি স্লোপ করে ঢালবো, কেন আমি এইভাবে ঢালবো না। ওকে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদিও ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, বেশি বেশি শেয়ার করো। আমার এই এসএম কনস্ট্রাকশন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে বা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করো, এবং কোন টাইপের ভিডিও, বিল্ডিং সংক্রান্ত কোন টাইপের ভিডিও তোমাদের পছন্দ, সেইটা অবশ্যই কমেন্ট করো, কোন টাইপের ভিডিও লাগতে পারে। যাই হোক, আজকে এই পর্যন্ত।
পরবর্তী ভিডিওর জন্য ততদিনে আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ।